আন্তর্জাতিক সপ্তাহ 1 থেকে 9 এপ্রিল 2025 গাজায় অভিযানে আপত্তি পাইলট সহ বিমান বাহিনীর 970 কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাতে আপত্তি জানানো বিমান বাহিনীর 970 জন পাইলট কর্মকর্তা ও সেনা সদস্যকে বহিষ্কারের হুমকি দিয়েছে ইসরায়েলি কমান্ডাররা। বুধবার 9 এপ্রিল ইসরায়েলি দৈনিক হারেতেসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি ও এই যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি গিয়েছে এবং তাতে এই 970 জন স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও রয়েছেন। আরতে যে প্রতিবেদনে বলা হয়েছে, তারা অভিযানে যেতে আপত্তি জানিয়েছেন ঠিকই, তবে চিঠিতে কোথাও তারা পদত্যাগের হুমকি দেননি। সূত্রের বরাত দিয়ে হারতেজ জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর ইতিমধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছে বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা এবং বলেছেন, যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজেদের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন। তবে এই হুমকি সফল হয়নি বলা চলে, কারণ মাত্র 25 জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বলে জানা গেছে। স্বাক্ষরকারীদের ভাষ্য, গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে, এর সঙ্গে ইসরায়েলি নিরাপত্তার কোনো সম্পর্ক নেই। এদিকে বহিষ্কারের হুমকির পর ইসরায়েলি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল তোমের বার এর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। সেখানে তারা এই হুমকির তীব্র সমালোচনাও করেছেন। সমালোচনা স্বভাবে আত্মপক্ষ সমর্থন করে শীর্ষ কমান্ডার বলেছেন, এটি কোনো শাস্তিমূলক নয়, বরং যৌক্তিক সিদ্ধান্ত। কারণ যারা স্বাক্ষর করেছেন তারা অভিযানে তাদের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবেন কিনা তা নিয়ে বাহিনী সন্দিহান, এবং যদি তারা দায়িত্ব ঠিকঠাক মতো পালন না করেন তাহলে জিম্মি মুক্তির ব্যাপারটি বাধাগ্রস্ত হবে। তোমের বার আলো বলেন, যুদ্ধ চলাকালে এ ধরনের চিঠি বৈধ নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে সরকার। মিয়ানমারে ভূমিকম্পে নিহত 3600, নিখোঁজ শতাধিক। মিয়ানমারে গত 28শে মার্চের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ভূমিকম্পটি ছিল দেশের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং তার প্রভাবে পুরো দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। এই বিপর্যয়ের ফলে মিয়ানমারের জনগণ এখন দুঃখজনক এক মানবিক সংকটের মুখোমুখি। এখন উদ্ধার তৎপরতা চলছে, তবে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ভূমিকম্পের পর মিয়ানমারে নিহতের সংখ্যা 3600 জনে পৌঁছেছে। এছাড়া আরও 160 জন এখনও নিখোঁজ এবং উদ্ধারকারী দল তাদের সন্ধানে কাজ করছে। 28শে মার্চ 7.7 মাত্রায় এই ভূমিকম্পটি মায়ানমারকে কেঁপে ওঠে, যার ফলে শত শত বছরের প্রাচীন গির্জা ও আধুনিক ভবন ধসে পড়েছে। এই ঘটনাটি মিয়ানমারে চলতি দশকের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে। ভূমিকম্পের পরপরই মিয়ানমারে উদ্ধারকারী তৎপরতা শুরু করে চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃত লাশ বের করার কাজ অব্যাহত রেখেছেন। তবে সাগাইং অঞ্চলের মতো কিছু অঞ্চলে উদ্ধার কাজ উল্লেখযোগ্য প্রতিবন্ধকতার মুখে পড়ছে। সেখানে ভারী যন্ত্রপাতি না থাকে উদ্ধার কাজ কেবল মানব শক্তির উপর নির্ভর করছে, যা অনেক সময় ধীরগতির হচ্ছে। মিয়ানমারের ভূমিকম্পের পর বিশ্ব সম্প্রদায় সহায়তার হাত বাড়িয়ে দিলেও যুক্তরাষ্ট্র বিশেষ কোনো নেতৃত্ব দিতে অস্বীকার করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএসএইডের কার্যক্রম বন্ধ করে দিলেও মিয়ানমারে $9 মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা প্রদানে তাদের নেতৃত্ব প্রদান অযৌক্তিক মনে করা হচ্ছে। মিয়ানমার প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি অব্যাহত রয়েছে। ভূমিকম্পের পরবর্তী উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার পাশাপাশি মিয়ানমারের মানুষ এখন অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আছে। বিশ্ব সম্প্রদায়ের সহায়তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সমস্যা ও রাজনৈতিক প্রতিবন্ধকতাও এই সংকটের সমাধানকে আরও কঠিন করে তুলছে। আবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ইমরান খান। নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন জেলবন্দি ইমরান খান। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বিশেষ ভূমিকা পালনের জন্য নোবেল কমিটির কাছে জেলবন্দি ইমরানের নাম প্রস্তাব করল এক সংগঠন। তবে এই প্রথমবার নয়, ইতিপূর্বে 2019 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়ট সেন্ট্রোমের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে এক বার্তায় নিশ্চিত করেছে এই তথ্য। জানা গেছে, পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামের একটি অ্যাডভোকেসি গ্রুপের প্রচেষ্টা 2025 সালে শান্তিতে নোবেলের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ওঠানো হয়েছে ইমরান খানের নাম। পিডব্লিউএ প্যাট্রিয়ট সেন্ট্রোমের একটি অঙ্গ সংগঠন টুইটারে পোস্ট করে একটি বার্তায় বলা হয়েছে, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পিডব্লিউএ এমন একজনকে 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে যিনি এই পুরস্কারের জন্য হকদার। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে অবদান তিনি রেখেছেন তা আমূল্যে নিয়েই আমরা তার নাম সুপারিশ করেছি। শক্তিশালী বিস্ফোরক ডিনামাইটের আবিষ্কারক ও সুইডিশ রসায়নবিদ আলফ্রেড বার্নার্ড নোবেলের 1896 সালে মারা যান। মৃত্যুর আগে তার সমুদয় সম্পত্তি দান করার পাশাপাশি উইল করে গিয়েছিলেন যে প্রতি বছর যারা পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, শান্তিতে বিশেষ অবদান রাখতে পারবেন তাদেরকে যেন এই সম্পত্তি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়। 1969 সাল থেকে আগের 5টি পাশাপাশি নতুন ক্যাটাগরি হিসেবে যুক্ত হয়েছে অর্থনীতি। 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শেষ পড়লেও তারপর থেকে প্রতি বছরে এই 6 বিভাগে বিশেষ অবদান রাখা ব্যক্তিদেরকে নোবেল পুরস্কার প্রদান করা হচ্ছে। শুরু থেকে পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতিতে নোবেল প্রদান করেছে সুইডেন রয়্যাল সুইডিশ একাডেমি। অন্যদিকে শান্তিতে নোবেল পুরস্কার করে আসছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। প্রতি বছর শান্তিতে নোবেল মনোনীত যে তার তালিকা হয় সেই তালিকায় নাম সুপারিশ করে নরওয়ে পার্লামেন্টের রাজনৈতিক দলগুলো। ইমরান খান অবশ্য এর আগে একবার শান্তিতে নোবেলের জন্য মনোনীত হয়েছিলেন।
2019 সালে প্রথমবার নোবেলের জন্য মনোনীত হন তিনি। সে সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও ছিলেন। তবে পাকিস্তানের বিগত অন্যান্য প্রধানমন্ত্রীর মতো ইমরানকে মেয়াদ পূর্ণ করার আগে বিদায় নিতে হয়েছে। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে বিরোধী এমপিদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা হতে থাকে ইমরানের বিরুদ্ধে। 2023 সালের আগস্টে তাকে কারাবন্দী করা হয়। বিভিন্ন মামলায় তাকে 14 বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত। বর্তমানে তিনি পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় আছেন।